ফ্রম দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন আমরা আলোচনার একদম কোরে ঢুকলাম। আমাদের তোমরা প্রত্যেকেই কিন্তু ডাব্লিউবিসিএস এ গ্রুপ, বিশেষ করে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলে, তাই তো? মোরাললেস সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকে, তাই তো? ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে আমরা জানি যে প্রত্যেক বছর মোটামুটি 50% থাকে হচ্ছে যারা ডাইরেক্ট রিক্রুটমেন্টে আসে। আগের কথা বলছি, বর্তমান যুগে আজকে 18 থেকে 20 জন, ম্যাক্সিমাম হলে 30 জন নেয় হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টে। 40 থেকে 50 জন আসে প্রমোশনের মধ্য দিয়ে। ঠিক আছে, আমাদের যে এক্সিকিউটিভ ক্যাডারটাতে আমি বিলং করি, I spent nearly 18 years, সেক্ষেত্রে ক্যাডার স্ট্রেংথ ইজ মোর দেন 1600। আজকে আমরা যখন সার্ভিসে ঢুকেছিলাম তখন এর মোটামুটি 75% ছিল ডাইরেক্ট রিক্রুটমেন্ট আমাদের মতো। আজকে সেটা কমতে কমতে 50% নিচে ডাইরেক্ট রিক্রুটমেন্টে দাঁড়িয়েছে, কারণ এভরি ইয়ার 60 or 70% অফ দ্য টোটাল পোস্ট প্রমোশনের মাধ্যমে হচ্ছে। এই প্রমোশনের ক্যাডার কারা? 55% হচ্ছে জয়েন্ট বিডিও, 43% হচ্ছে ল্যান্ড রেভিনিউ, 2% হচ্ছে আদার্স, যেমন ওই যে ক্যানাল ইরিগেশন অফিসার, এই ধরনের যে পোস্টগুলো সেগুলোর থেকে। তাহলে এই দুটো পোস্ট সিলেকশনের তোমার সবচেয়ে বড় কারণ, এই দুটো পোস্টের থেকে সবচেয়ে বেশি প্রমোশনাল অ্যাসপেক্ট রয়েছে, যেখান থেকে তুমি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে প্রমোশন পাবে। আজকের ডেটে জয়েন্ট ভিডিওতে 8 থেকে 9 বছরের মধ্যে এবং ল্যান্ড রেভিনিউতে মোটামুটি 12 থেকে 13 বছরের মধ্যে এই প্রমোশনটা হচ্ছে। অর্থাৎ আফটার স্পেন্ডিং 8 to 12 ইয়ার্স তুমি এই দুটো সার্ভিস থেকে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে প্রমোশন পাবে। তাহলে তোমাকে যদি বলে যে এই সার্ভিসগুলো সিলেকশনের কারণ কি, একটা তুমি প্র্যাকটিক্যাল বললে এতে ভ্যাকেন্সি খুব বেশি রয়েছে, সেকেন্ড হচ্ছে যে এখান থেকে তোমার প্রমোশনাল এভিনিউটা সবচেয়ে বেশি রয়েছে। এবার তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে কর্পোরেট ওয়ার্ল্ডে, প্রাইভেট জবে, কেউ কেউ রয়েছে সরকারি প্রাথমিক স্কুলে, প্রাইমারি স্কুলে বা অন্য কোনো জবের ক্ষেত্রে। তাহলে তোমাদের ক্ষেত্রে সর্বপ্রথমে যে প্রশ্নটা আসবে সেটা হলো কি, যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু কাম টু দিস সার্ভিস। আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় রং নোশন, সবচেয়ে বড় ভ্রান্তি যেটা থেকে থাকে, বিভ্রান্তি, যে অনেকেই এক্ষেত্রে, আমার যারা ইন্টারভিউ বা আমার যারা পুরোনো ভিডিও যারা দেখেছো তারা এর সঙ্গে ওয়াকিবহাল, যে তাদেরকে আমি প্রত্যেককেই বলেছি, অনেকেই বলে যে আমি এই সার্ভিসে আসতে চাই সমাজ সেবা করবার জন্য। সঙ্গে সঙ্গে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করিয়ে দেবে পুরোপুরি এই বোর্ড, ঠিক আছে? তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দেবে। এবার যে ধরো কর্পোরেটে আমি অনেক জনকে দেখেছি যে যারা কর্পোরেটে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকার চাকরি করছে, তারা সিভিল সার্ভিসে আসছে, ঠিক আছে? তাদেরকে জিজ্ঞেস করেছে যে তুমি কেন এই সার্ভিসে আসতে চাও অত বড় স্যালারি ছেড়ে। তখন তাদের ক্ষেত্রে এই উত্তরটা কিছুটা হলেও ভ্যালিড হয়েছে, যে আফটার স্পেন্ডিং সো মেনি ইয়ার্স ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, আই হ্যাভ রিয়ালাইজড দ্যাট দ্য কর্পোরেট ওয়ার্ল্ড doesn't have too much of connection with the grassroots level people. And I have come to a stage where I want to pay back to the society. I want to give something back to the society. And that's why I'm aspiring for this job. বাট এইটা কাদের জন্য? যারা এনটিপিসি তে, আইওসি তে, মানে এই ধরনের পিএসইউ গুলোতে হাই পেইং জবসে, বা ইনফোসিস, উইপ্রো, এই ধরনের কর্পোরেট গুলোতে বেশ কয়েক বছর কাটিয়েছে তাদের ক্ষেত্রে। বাট আমরা আমাদের যারা মিড লেভেলে আমরা বিলং করি, তাদের ক্ষেত্রে প্রথম কথা, সরকারি চাকরির বেসিক আমাদের কি দেখি? আমরা দেখি সুরক্ষা। তুমি একটা প্রাইভেট জব করছো, আমরা কোভিড এর সময় ইট ওয়াজ এক্সপোজড যে প্রাইভেট জবের সুরক্ষা কতটা রয়েছে, সেটা খুব বড় কর্পোরেট হোক বা ছোট একটা প্রাইভেট কোম্পানি, ঠিক আছে? তাহলে আমি সরকারি চাকরিতে কেন আসতে চাই, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সুরক্ষা। এবার তুমি যদি সরকারি চাকরিতে থেকেই থাকো, অর্থাৎ তুমি একটা প্রাইমারি স্কুলের চাকরিতে থাকছো, তাহলে তুমি কেন আসছো? সো হোয়াট উইল বি ইউর আনসার? তুমি প্রাইমারি স্কুলে চাকরি করছো, তুমি রিটায়ারমেন্টও করছো একটা কি প্রাইমারি স্কুলের চাকরি দিয়ে, অর্থাৎ তোমার ক্ষেত্রে প্রমোশনাল এভিনিউটা খুব লিমিটেড, পদোন্নতির সম্ভাবনাটা খুব কম। তুমি প্রাইমারি স্কুলের চাকরি করছো, তাহলে মোটামুটি তোমার কাজ কিন্তু শিক্ষকতাটাই। শিক্ষকতাটা মানে তোমার যে হরাইজনটা, কাজের পরিধিটা, দ্যাট ইজ অলসো ভেরি লিমিটেড। এগুলো কিন্তু তোমরা একটু পরে যখন রেকর্ডিংটা পাবে তখন নোট করবে বা এগুলোই প্রশ্ন করবে। তাহলে তোমার কর্ম পরিধিটা কিন্তু খুব ছোট।
অর্থাৎ তোমার ডাইভার্সিটি অফ জব। তাহলে আমি ফার্স্টে কি বললাম, একটা হচ্ছে সুরক্ষা, নাম্বার 2 আমি কিসে আসছি, নাম্বার 2 আসছি প্রমোশনাল অ্যাসপেক্ট, নাম্বার 3 কি আসছি ডাইভার্সিটি। ডাইভার্সিটি একটা জবের বৈচিত্র্য, ঠিক আছে। তুমি আজকে সাপোজ আমি একটা ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে আমি ঢুকেছি, ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে মেবি আমার জবটা সীমিত থাকছে, তুমি বলবে, এবার তোমাকে প্রশ্ন করা হলো যে তুমি ল্যান্ড রেভিনিউ হিসেবে তো তোমাকে শুধুমাত্র ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবেই কাজ করতে লাগবে, তাহলে তোমার কাছে কিসের ডাইভার্সিটি? তখন তোমাকে অন্য অনেক উত্তর দিতে হবে। কিরকম? যে আমি একটা ব্লকের ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে ল্যান্ড ছাড়াও ব্লকের বিভিন্ন কাজে কিন্তু আমি যুক্ত থাকতে পারি। ইলেকশনের ক্ষেত্রে ল্যান্ড রেভিনিউ অফিসারের একটা বড় ভূমিকা থাকে। এই যে সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস, অর্থাৎ যা দিয়ে ভোটে নাম তোলা বা সংশোধন করা হয়, সেক্ষেত্রেও অফিসাররা নিযুক্ত হতে পারেন। ল্যান্ড রেভিনিউ অফিসারদেরকে এই ইলেকশনের সময় সেক্টর ম্যাজিস্ট্রেট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে, এবং পরবর্তীকালে এইখান থেকে যখন তারা অন্য পদে উন্নীত হন, অর্থাৎ এক্সিকিউটিভ লেভেলের জবে যান, তখন তো ডাইভার্সিটিটা আরো অনেকটা বেড়ে যায়। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তোমার হরাইজনটা বা ডাইভার্সিটিটা খুব কম থাকার ফলে তোমার জবের চ্যালেঞ্জেস গুলো অনেকটা কম। কিন্তু এই ক্ষেত্রে যতটা তোমার বৈচিত্র্য বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তোমার চ্যালেঞ্জেস গুলো অনেকটা বাড়ছে। এর ফলে এই জব ইট বিকামস ভেরি চ্যালেঞ্জিং। ঠিক আছে, সবকিছু বলার পরে বলবে, যেটা তুমি প্রথমে বলছিলে মনিরুল, যে সবকিছু শেষ করার পরে বলবে, এত সবকিছুর পরে যেটা সবচেয়ে যে জব স্যাটিসফ্যাকশন, একটা কাজ যখন তার থেকে যে আর্থিক প্রাপ্তি সেটা যখন থাকে, সেই জবের বা চাকরির সুরক্ষাটা যখন থাকে, সেই চাকরিটা যখন চ্যালেঞ্জিং হয় এবং সেই চাকরির মধ্যে বৈচিত্র্য থাকে, এবং সর্বোপরি সেই চাকরিটা করে গ্রাসরুট লেভেলে, একদম গ্রাসরুট লেভেলে গিয়ে মানুষের জন্য কিছুটা হলেও, এক্ষেত্রে তুমি বলবে না যে বিশাল তুমি ফাটিয়ে দেবে একজন ল্যান্ড রেভিনিউ অফিসার হিসাবে পুরো একদম দুনিয়া তুমি চেঞ্জ করে দিচ্ছ, এরকম নয়। তোমার ক্যাপাসিটিতে খুব সামান্য স্তরে মানুষের লাইফকে কিছুটা চেঞ্জ করার তোমার যে সম্ভাবনাটা রয়েছে, সেই সব কিছু মিলিয়ে এই জবটাকে তোমার, এই জবে তুমি আসতে চাচ্ছ। তাহলে আমার কি কি? ফার্স্ট হচ্ছে জব সিকিউরিটি, নাম্বার 1। নাম্বার 2 ইজ হোয়াট? এবার অনেকে বলে কি আমি প্রেস্টিজের জন্য আসতে চাই, পাওয়ারের জন্য আসতে চাই। তখন তোমাকে একদম ইয়ে করে দেবে, তুলোধনা করবে, বলে কিসের প্রেস্টিজ, কিসের পাওয়ার? তাহলে এই সমস্ত ওয়ার্ডস গুলোকে তুমি অ্যাভয়েড করবে। আমি অনেককে শুনেছি এই অ্যাভয়েড গুলো। তাহলে হোয়াট আর দ্য টার্মস টু বি অ্যাভয়েডেড? প্রেস্টিজ শব্দটা অ্যাভয়েড করবে, পাওয়ার শব্দটা অ্যাভয়েড করবে। ঠিক আছে, যদি তুমি বলো পাওয়ার, আমি বলবো পাওয়ার পেতে হলে তুমি ভোটে দাঁড়াও। হ্যাঁ, আসল ক্ষমতা একটা গণতান্ত্রিক দেশে পলিটিশিয়ানসদের, ইলেক্টোরেটসদের, মানে যারা নির্বাচিত হন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাদের রয়েছে। তাহলে আমি কি কি শব্দকে ইউজ করব? হোয়াট নট টু বি ইউজড, এক হচ্ছে পজিশন, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। দিস আর নট দ্য ওয়ার্ডস। কি কি ইউজ করব? নাম্বার 1 হচ্ছে সেফ, সুরক্ষা বা জব সিকিউরিটি, নাম্বার 2 হচ্ছে প্রমোশনাল অ্যাসপেক্টস, নাম্বার 3 হচ্ছে ডাইভার্সিটি, নাম্বার 4 হচ্ছে চ্যালেঞ্জেস, নাম্বার 5 হচ্ছে জব স্যাটিসফ্যাকশন, এন্ড নাম্বার 6 কি? আমার সোশ্যাল সার্ভিস, গ্রাসরুট লেভেলে থেকে কাজ করা। তাহলে এই 6টা পয়েন্টকে দেখো, এক একটা ইন্টারভিউ, কিন্তু অনেকের ইন্টারভিউ গেছে যার 50% এই প্রশ্নটার উপরেই গেছে। সে যখন বলেছে আমি সোশ্যাল সার্ভিস করতে এই চাকরিতে আসতে চাই, তাকে পুরো তুলোধনা গ্রিলিং করে ছেড়েছে যে সে মিথ্যে বলছে। তাহলে সবচেয়ে সত্যি কথা উচিত যে তুমি যদি চাকরি না করে থাকো, আর এটা দেখো সমস্ত ভাবে দেখতে লাগবে। এমন কেউ আছো এই 4 জনের মধ্যে যে কোনো চাকরি করছে না, এরকম কেউ আছো? আচ্ছা, যদি এরকম কেউ থাকতো, তাহলে তাকে আমি কি শেখাতাম জানো তো? সবচেয়ে প্র্যাকটিক্যাল উত্তরটা, তুমি একজন ভিখারিকে যদি তুমি বলো যে তুমি বিরিয়ানি খাবে নাকি মাছ ভাত খাবে, ভিখারি কি তোমাকে তার প্রেফারেন্স দেবে? বেগার্স ক্যান্ট বি চুজার্স। যে বেকার, তার সবার আগে দরকার একটা চাকরি, অর্থের সুরক্ষার জন্য। তার ক্ষেত্রে এই উত্তরটাই হতো যে আমি এই পরীক্ষাটা দিয়েছি চাকরি পাওয়ার জন্য, আমার ইন্টারভিউতে আমি কল পেয়েছি, এই জন্য আমি এই পরীক্ষাতে ইন্টারভিউতে অ্যাপিয়ার করছি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য হার্শ রিয়ালিটি। এর মধ্যে অত কিচ্ছু নেই। বাট যারা যারা চাকরি করছো, আমি যে এত কিছুকে বললাম,
তারা তাদের জন্য এই উত্তরটা, যে বলবে বেকার অবস্থাতে, যার বুক খুলে বলার সাহস আছে যে আমি একটা বেকার ছেলে, আমার এই মুহূর্তে চাকরি দরকার, চাকরি হলে আমার পায়ের তলার ভিত শক্ত হবে, এবং আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি, তার মধ্যে এই পরীক্ষাটাতে আমি আমার নিজের যোগ্যতাতে এরকম আপনাদের মাঝখানে আপনাদের কাছে আসতে পেরেছি, সেটা আমার সৌভাগ্য বলে মনে করি। এইটুকু বলতে পারলে তাকে তার গাটসের জন্য, তাকে তার সততার জন্য তাকে মার্কস দেবে। উইথ দিস নোট, এক্ষেত্রে আমাদের একটা পয়েন্ট কি আসছে, ইউ ক্যান নেভার বি আ লায়ার। তুমি যতই প্র্যাকটিস করো, তুমি ইন্টারভিউতে গিয়ে যদি মিথ্যা বলো, আমাদের মতন লোক, ঠিক আছে, ঠিক বার করে নেবো যে তুমি মিথ্যা বলছিলে। তখন বার করবো না, তোমাকে দিয়ে বলবো, পরে গিয়ে আমি এমন একটা প্রশ্ন করবো যার উত্তর তোমার কথারই বিরোধী হবে, নিজের কথা, সেলফ কন্ট্রাডিক্টরি, সেলফ কনফ্লিক্টিং তোমার আনসার হবে। সুতরাং ডু নট ট্রাই টু ইমপ্রেস। এই ক্ষেত্রে মনিরুল, তোমাকে আমি জিজ্ঞেস করলাম, বাংলায় জিজ্ঞেস করলাম যে তুমি এই চাকরি করতে কেন আসতে চাচ্ছ, তুমি শুরু করলে ইংরেজিতে। এরকম প্রশ্ন, এরকম আমি দেখেছি। তাহলে তোমাকে কি ভাষাতে প্রশ্ন করা হচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটাই, এবার তুমি হয়তো খুব ভালো ইংলিশ বলতে, তুমি ইংলিশে বলা শুরু করবে, কিন্তু সেটা হচ্ছে তোমাকে যে ভাষাতে প্রশ্ন করা হয়েছে তার বিরুদ্ধে গিয়ে করছো। অর্থাৎ প্রথম থেকেই তোমার মধ্যে ইনসাবঅর্ডিনেশনের একটা লক্ষণ পাওয়া যাচ্ছে। সুতরাং তোমাকে যদি বাংলায় প্রশ্ন করে, তাহলে তোমাকে বাংলায় উত্তর দিতে হবে। হঠাৎ যদি তোমাকে ইংরেজিতে প্রশ্ন করে, তাহলে তুমি শুরুতেই কিন্তু বলবে না আমি বাংলায় বলবো। এরকম হয়েছে, আমাকে একটু আগেই ফোন করেছিল এক দাদা, হ্যাঁ, সে কিন্তু এখন সে এসিপিওর থেকে কমার্শিয়াল ট্যাক্সে এসছে, ঠিক আছে, কিন্তু তার এই গ্রুপের ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিল ইংরেজিতে, এবং সে শুরুতেই বলছিল ম্যাডাম আমি কি বাংলায় বলবো, তাকে উত্তর দিয়ে জিজ্ঞেস করেছিল তোমাকে কি বাংলায় বলতে বলা হয়েছে, তোমাকে এই প্রশ্নটা বাংলায় করা হয়েছে। তাহলে কি হবে, তার মানেটা কি হচ্ছে, মানে হচ্ছে তোমাকে কোনো একটা টাস্ক দিলে তুমি সেই টাস্কটা শুরুতেই ছেড়ে দাও, এর ইন্টারপ্রিটেশন হচ্ছে। তাহলে তোমাকে যদি ইংরেজিতে প্রশ্ন করে, আবার তুমি ইংরেজি ভালো বলতে পারো না সাপোজ, তা সত্ত্বেও তুমি ইংরেজিতে বলার চেষ্টাটা করবে, শুরু করবে, তুমি না পারো বাট চেষ্টা করবে, তো করে তুমি বলবে, কিন্তু চেষ্টা করবে, হোঁচট খাবে, করার পরে বলবে ম্যাডাম আমি কি বা স্যার আমি কি এটাকে বাংলায় বলতে পারি, তখন ওরা পারমিশন দেবে, দেখবে যে তুমি, হ্যাঁ তুমি তো চেষ্টা করেছিলে, তারপরে কিন্তু তোমাকে পারমিশন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একদম প্রারম্ভিক আলোচনাগুলোকে আমি তোমাদের সঙ্গে করছি।